বিবিসি বাংলায় এখনকার প্রধান খবর। বাংলাদেশের প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার পরিধি বাড়ানো হয়েছে। এটা কি নিয়মিত করদাতাদের হতাশ করবে? বাংলাদেশে করোনা ভাইরাস দুর্যোগে প্রতি ইঞ্চি জমি চাষের আওতায় আনার কথা বলা হলেও বাজেটে তার প্রতিফলন নেই বলছেন অর্থনীতিবিদরা। বাংলাদেশে করোনা ভাইরাস মহামারী মোকাবেলায় রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা কতটা রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক অঙ্গনে। ৩,০০০ টাকার অক্সিজেন সিলিন্ডার ২৬,০০০ টাকা দিয়ে পর্যন্ত আমি নিজে কিনেছি। ৩০ টাকার যে ওষুধ ৭০০ টাকায়, ২,০০০ টাকা ২৪০০ টাকা পর্যন্ত আমরা কিনে খাচ্ছি। অবশ্যই রাজনৈতিক জনপ্রতিনিধিদের তো কিছু দায়িত্ব আছে, তাদেরকে তো কিছু দায়িত্ব ভাগ করে দিতে হবে। এ নিয়ে থাকছে বিশেষ প্রতিবেদন। এই সব কিছু এবং আরো নানা বিষয় নিয়ে বিবিসি বাংলায় আজকের প্রবাহ। আজকের প্রবাহ পরিবেশন করছি আমি মাসুদ হাসান খান। একটু আগে যেমনটা শুনছিলেন, বাংলাদেশের প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার অবাধ সুযোগ দেওয়া হয়েছে। আগে এই টাকা প্লট, ফ্ল্যাট, শেয়ার বাজার সহ আরো কয়েকটি খাতে বিনিয়োগের সুযোগ দেওয়া হলেও এখন থেকে এই কালো টাকা ব্যাংকে 10% করে জমা রেখে সাদা করা যাবে এবং এ নিয়ে আয়কর, দুদক কিংবা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো প্রশ্ন করতে পারবে না। তাহলে প্রশ্ন ওঠে, রাষ্ট্রের পক্ষ থেকে যখন বারবার করে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয় তখন কি সেটা নিয়মিত করদাতাদের হতাশার মুখে ফেলে? জানার চেষ্টা করেছেন সংবাদদাতা সঞ্জানা চৌধুরী। এবারে ২০২০ থেকে ২০২১ অর্থ বছরের বাজেটে কালো টাকা সাদা করার অবাধ সুযোগ দেওয়া হয়েছে। সামনের এক বছর কালো টাকার মালিকরা জমি, ফ্ল্যাট, শেয়ার বাজার, সঞ্চয়পত্র এমন নানা খাতে মাত্র 10% করে তাদের কালো টাকা সাদা করতে পারবেন। এমনকি 10% কর দিয়ে ব্যাংকেও এই টাকা জমানো যাবে। অনিয়মিত করদাতাদের এমন সুবিধা দিতে দেখে হতাশার মধ্যে পড়েছেন নিয়মিত করদাতা এবং বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ফেরদৌস আরা রুমি। তিনি নিয়মিত সর্বোচ্চ 25% হারে কর দিয়ে এলেও কোনো সুবিধা পাননি। অথচ যারা এতদিন প্রকৃত সম্পদের হিসাব গোপন করে কর ফাঁকি দিয়ে এসেছেন তাদেরকেই 10% করে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হচ্ছে। একজন নাগরিক হিসেবে ইনকাম ট্যাক্সও দিচ্ছি, আমি ভ্যাটও দিচ্ছি, কিন্তু তাদেরটা সাদা করার জন্য বারবারই সুযোগ দেওয়া হচ্ছে। তারা যদি ব্যাংকেও এটা রাখে 10% কর দিলে তার মানে সেটা বৈধ টাকা হয়ে যাচ্ছে। আমি আমার যে শ্রম ঘামের টাকা আমি দিচ্ছি এবং আমার টাকাটাই কিন্তু চুরি করতেছে। আমার টাকা নিয়ে তাদেরকে দেওয়া হচ্ছে এবং সেই টাকাটা আবার তাদেরকেই বৈধ করার সুযোগ দেওয়া হচ্ছে। আর আমাদের ছাঁটাই হবে, আমাদের বেতন কমবে, আমাদের সবকিছু হবে। যে মানে এটা যখন মনে হয় মানে ভালো কথা মুখে আসে না আসলে। অনেক সময় কোনো উৎস থেকে আসা অর্থ অপ্রদর্শিত থাকলে বৈধ আয়ও অবৈধ হয়ে যায়। সেই অর্থকে বৈধতা দিতে রাষ্ট্রের পক্ষ থেকে এই ছাড়গুলো দেয়া হয়। কিন্তু এবার বাড়াবাড়ি করা হয়েছে বলে অভিযোগ বিশেষজ্ঞদের। এই অনিয়মিত করদাতাদের জরিমানা করা তো হচ্ছেই না, বরং তাদের অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ নিয়ে আয়কর, দুদক বা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো প্রশ্ন করতে পারবে না বলেও বাজেট বক্তৃতায় স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। এতে রাষ্ট্রের নৈতিকতা প্রশ্নবিদ্ধ হওয়ার পাশাপাশি অনিয়ম দুর্নীতিকে উস্কে দেওয়া হচ্ছে, সেই সঙ্গে সংবিধান লঙ্ঘন করা হচ্ছে বলে জানান টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। কালো টাকা সাদা করার যে প্যাকেজটার প্রস্তাব করা হচ্ছে আসলে প্রকারান্তরে সরকার কিন্তু জনগণকে বলছে তোমরা দুর্নীতি করো, অবৈধ সম্পদ আহরণ করো, বছরের শেষে রাজস্ব বোর্ডের কাছে একটা কাগজ নিয়ে আসলে এটাকে বৈধতা দিয়ে দেওয়া হয়। অন্য দিক থেকে বৈষম্যমূলক যারা সৎ উপায় উপার্জন করেন তারা কিন্তু নিরুৎসাহিত হবেন। তার কারণ হচ্ছে যে তারা কেন 25% হারে ট্যাক্স দিবেন যেখানে 10% হারে মওকুফ পাওয়া যায়। এটা সংবিধান পরিপন্থী, কারণ আমাদের সংবিধানের পরিষ্কার অঙ্গীকার আছে যে রাষ্ট্র এমন একটা ব্যবস্থা সৃষ্টি করবে যেখানে অনুপার্জিত আয় অবৈধ হবে। এই কালো টাকা কেন সাদা করার সুযোগ দেওয়া হয়েছে তার ব্যাখ্যায় অর্থমন্ত্রী বলেছেন, অনেক সময় করদাতাদের রিটার্নে অর্জিত সম্পদ পুরোপুরি দেখানো হয় না, তাদের আয়কর রিটার্নে এই ধরনের ভুল সংশোধনের সুযোগ করে দিতেই এমন প্রস্তাব করা হয়েছে। কিন্তু এই কালো টাকা অর্থনীতিতে যুক্ত করতে বারবার এ ধরনের সুবিধা দেয়া স্থায়ী সমাধান হতে পারে না বলে মনে করছেন অর্থনীতিবিদ গোলাম মোয়াজ্জেম। বরং কারো কোনো অর্জিত সম্পদ যেন অপ্রদর্শিত না থাকে সেই ব্যবস্থাপনা গড়ে তোলার উপরই জোর দিতে বলেছেন তিনি। দেশের ভিতরে যদি মূলধারায় যদি কালো টাকাকে ফিরিয়ে আনতে চান তাহলে অবশ্যই একটি ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল এবং ট্রানজাকশন সিস্টেম এখানে চালু করা দরকার, যার অধীনে ব্যক্তি এবং প্রতিষ্ঠান পর্যায়ে যত ধরনের ট্রানজাকশন দেশের ভিতরে এক বছরকালীন হবে তার সকলগুলো মনিটর করা যাবে এবং সেই সমস্ত তথ্য উপাত্তগুলো বার্ষিক ভিত্তিতে ব্যক্তি এবং প্রতিষ্ঠান যে সমস্ত আর্থিক রিপোর্ট জমা দেন তার সঙ্গে সমন্বয় করা হবে। এবং এরকম একটি সিস্টেম যদি দেশের মধ্যে করা যায় তাহলে সরকারও কিন্তু এখান থেকে রাজস্ব আদায় এবং সামগ্রিকভাবে আর্থিক পরিস্থিতিতে উন্নতি ঘটাতে পারবেন এবং নৈতিকভাবেও সরকার একটি শক্ত অবস্থান
বাজেটে বারবার কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে সরকার মূলত দেশের রাজনৈতিক ও ব্যবসায়িক প্রভাবশালীদের সংবিধান, নাগরিক অধিকার ও আইন লঙ্ঘনের সুযোগ সৃষ্টি করে দিচ্ছে, যা কখনোই দেশের অর্থনীতিতে সুফল বয়ে আনবে না বলে মত বিশেষজ্ঞদের। শুনছিলেন সঞ্জনা চৌধুরীর প্রতিবেদন ঢাকা থেকে। বাংলাদেশে কালো টাকার পরিমাণ ঠিক কত তার কোনো আনুষ্ঠানিক হিসেব নেই বা সেগুলো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় না। তবে রাজস্ব বোর্ড ও অর্থ বিভাগের নানা সূত্র থেকে গণমাধ্যমে যেসব তথ্য এসেছে তাতে দেখা যায় যে এ পর্যন্ত দেশে 16 বার কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি টাকা সাদা করা হয়েছে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় 2007 ও 2008 সালে। এই বিষয়টি নিয়ে খোঁজখবর করছিলেন সংবাদদাতা রাকিব হাসনাত। তিনি এখন আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিচ্ছেন। রাকিব, এ পর্যন্ত ঠিক কি পরিমাণ কালো টাকা বাংলাদেশে ধোলাই করা হয়েছে তার কোনো হিসেব কি পাওয়া যাচ্ছে? আসলে বাংলাদেশে কালো টাকার পরিমাণ ঠিক কত এটির যেমন আনুষ্ঠানিক হিসেব নেই, অথবা হিসেব থাকলেও সেটি সরকারের পক্ষ থেকে কখনো প্রকাশ করা হয় না যে কি পরিমাণ টাকা তারা ধারণা করছেন। তবে রাজস্ব বোর্ড এবং অর্থ বিভাগের নানা সূত্র থেকে গণমাধ্যমে যেগুলো আসছে সেই খবর থেকে দেখা যায়, বা অর্থ বিভাগের নানা সূত্র থেকে আসে যে এ পর্যন্ত 16 বার কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে বিভিন্ন সময়, এবং এ থেকে প্রায় 14 থেকে 18 হাজার কোটি টাকার মতো এই টাকা সাদা হয়েছে, এবং এর বিপরীতে সরকার রাজস্ব পেয়েছে প্রায় 1,500 কোটি টাকা বা 1,454 কোটি টাকার মতো। এবং এই বর্তমান সরকারের আমলে 2012 এবং 13 অর্থ বছরে জরিমানা দিয়ে কালো টাকা সাদা করার একটা স্থায়ী নিয়ম তৈরি হয়েছে, এবং পাশাপাশি আয়কর আইনে নির্দিষ্ট পরিমাণ জরিমানা ও কর দিয়ে পুঁজিবাজারে আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ দেওয়া হয়েছে। ফলে প্রতি বছরই এটি বাড়ছে। তো ঠিক কত পরিমাণ টাকা এ পর্যন্ত বা আজ পর্যন্ত করা হয়েছে চূড়ান্ত কোনো হিসেব আসলে প্রকাশ করা হয়নি। রাকিব, বাংলাদেশে কি কি উপায়ে কালো টাকা তৈরি হয় তার কোনো চিত্র কি পাওয়া যায়? সেটি গবেষক এবং অর্থনীতিবিদরা সেটি সম্পর্কে কিছু ধারণা দিতে পারেন, যেটি হলো যে যেমন আমি টিআইবি যারা বাংলাদেশের এই অপ্রদর্শিত অর্থ অর্থাৎ অদৃশ্য অর্থনীতি শীর্ষকে একটি গবেষণা করেছিল প্রায় 1 দশক আগে। এরপরে প্রতি বছরই তারা এই বিষয়টি ফলো করে। তার নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান, তার সাথে আমার কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে প্রধানত কয়েকটি উপায় আছে, যেটি হলো যেমন ব্যবসার ক্ষেত্রে আপনি জানেন আন্ডার ইনভয়েসিং এবং ওভার ইনভয়েসিং, এটি সবাই মোটামুটি আমরা জানি যে বাংলাদেশে ব্যবসার ক্ষেত্রে এইটি কালো টাকা সবচেয়ে বেশি তৈরি করে, অর্থাৎ বিদেশ থেকে পণ্য আমদানি বা রপ্তানির ক্ষেত্রে কাগজপত্রে অনিয়ম করে নানান শ্রেণী পেশার লোকের সঙ্গে যোগসাজশ করে বেশি বা কম দাম দেখিয়ে করের পরিমাণ কমানো হয়, টাকার পরিমাণ কম দেখানো হয়, এর মধ্যে একটি বিপুল পরিমাণ অর্থ সরিয়ে ফেলা হয়। এর বাইরে আছে পেশাজীবীদের অপ্রদর্শিত আয়, যেমন ধরুন চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, এনজিও কর্মকর্তা বা আরো অনেক পেশা আছে যারা চাকুরির বাইরেও পেশাগত চর্চা করে থাকেন। মনে করুন একজন চিকিৎসক, তিনি তার নির্ধারিত চাকুরির বাইরেও প্রাইভেট প্র্যাকটিস করছেন, এবং কোন চিকিৎসক এ থেকে বিপুল পরিমাণ অর্থ আয় করেন। এখন কোন চিকিৎসক যদি তার আয়কর রিটার্নে সেটি না দেখান, তাহলে সেই এই যে বাড়তি আয় সেটি কিন্তু কালো টাকায় পরিণত হচ্ছে, এবং এখন যেটি হচ্ছে অনেক চিকিৎসকই সরকার নির্ধারিত জরিমানা দিয়ে সেটিকে সাদা করছেন। আবার ধরুন ঘুষ দুর্নীতি, সেবা খাতে, ক্রয় খাতে বাংলাদেশের ঘুষ দুর্নীতির প্রতিনিয়ত আমরা খবর পাই। এই দুর্নীতির মাধ্যমে উপার্জিত যে অর্থ সেটি কোনোভাবেই বৈধ আয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, এবং অনেকেই নগদ অর্থ এভাবে উপার্জন করেন যেগুলো বৈধ ব্যাংকিং চ্যানেলে আসে না, এবং এই অর্থটাও কালো টাকা হিসেবে চিহ্নিত হয়। এর বাইরে অর্থ পাচার, বাংলাদেশে আপনি জানেন যে অর্থ পাচার একটি বড় সমস্যা। বাংলাদেশ থেকে গবেষকরা মনে করেন যে বছর প্রায় $2 বিলিয়ন মতো অর্থ পাচার হয় বলে বাংলাদেশ থেকে হয়। আবার কোন ক্ষেত্রে পাচারের ব্যক্তি এত প্রকট যে বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়ে সেই অর্থ আবার বাংলাদেশে আসে, অর্থাৎ দুভাবে সুবিধাটা নেওয়া হয়, একভাবে যাওয়ার সময় আবার আসার সময় সেগুলোকে রেমিটেন্স বা অন্য কোনো হিসাবে দেওয়া হয়, সেখানেও কোনো কর দেওয়া হয় না। তারপরে আছে নিষিদ্ধ পণ্যের ব্যবসা, অর্থাৎ কালোবাজারি, চোরাকারবারি, অস্ত্র মাদক ব্যবসা, যেগুলো বাংলাদেশে নিষিদ্ধ, কিন্তু বাংলাদেশে আমরা জানি যে প্রায়শই অবৈধ অস্ত্র ধরা পড়ে, অবৈধ মাদক ধরা পড়ে, অর্থাৎ একটি বাণিজ্য আছে। এই বাণিজ্যের যে অর্থ, সেই অর্থ পুরোটাই কালো টাকা, এখানে কোনো বৈধভাবে টাকার সুযোগ নেই। সেটা অর্থনীতির যোগ হয় না। রাকিব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ঢাকা থেকে খবর দিচ্ছিলেন আমাদের সংবাদদাতা রাকিব হাসনাত। বাংলাদেশে করোনা ভাইরাস দুর্যোগে অর্থনৈতিক অনিশ্চয়তার ক্ষেত্রে প্রতি ইঞ্চি জমি চাষের আওতায় আনার কথা বলা হলেও প্রস্তাবিত বাজেটে তার কোনো প্রতিফলন নেই বলে মনে করছেন অনেক অর্থনীতিবিদ। যারা কৃষি নিয়ে কাজ করেন তাদের অনেকেই বলছেন আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে সরকার কৃষিখাত অগ্রাধিকার বললেও এবার বরাদ্দ সেভাবে বাড়েনি এবং প্রান্তিক বা ক্ষুদ্র কৃষকদেরও স্বার্থ বিবেচনা করা হয়নি। এ নিয়ে ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন সংবাদদাতা কাদির কল্লোল।
করোনা ভাইরাস মহামারীতে রপ্তানি খাত সহ অর্থনীতির বিভিন্ন ক্ষেত্র যে অনিশ্চয়তায় পড়েছে, সেই প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার কৃষি উৎপাদন বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা বলছে। সেজন্য প্রতি ইঞ্চি জমি চাষের আওতায় আনার তাগিদ দেয়া হচ্ছে। কৃষি জমি কেউ ফেলে রাখলে তা সরকার নিয়ে নেবে, এমন হুঁশিয়ারিও দেয়া হয়েছে। কিন্তু প্রস্তাবিত বাজেটে কৃষি খাত নিয়ে সরকারের চিন্তার প্রতিফলন কতটা হয়েছে, এই প্রশ্ন অনেকে তুলেছেন। কৃষি নিয়ে হৃদয়ে মাটি ও মানুষ নামের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠানের নির্মাতা শাইখ সিরাজ বলেছেন, কৃষি নিয়ে সরকারের চিন্তার প্রতিফলন প্রস্তাবিত বাজেটে সেভাবে নেই। বাজেটের ওই ফোকাসটা ওইভাবে নাই, সুনির্দিষ্ট একটা পরিকল্পনা। যে আমি শুধু বলেই ক্ষান্ত হলে হবে না যে আমার কোনো জমি খালি রাখা যাবে না। এর জন্য যেটা সুষ্ঠু পরিকল্পনার দরকার, কিভাবে যেটা আওতায় আনবো, ফেজ বাই ফেজ পরিকল্পনাগুলো ওইভাবে নেই। এখানে প্রান্তিক চাষীদের ফেয়ার প্রাইস পাওয়ার ক্ষেত্রে কোনো দিক নির্দেশনা আমি সেভাবে এই বাজেটে দেখিনি। বর্তমান সময়ে বিশ্বব্যাপী কৃষির যে যান্ত্রিকীকরণ, না শুধু যে ডিজিটাইজেশনটা হয়েছে সমগ্র পৃথিবীতে, তরুণদেরকে কৃষিতে যুক্ত করার কথা। তাহলে এই তরুণ গোষ্ঠীকে কৃষিতে যুক্ত করার সাথে আইওটি বেসড কৃষির যেই প্রচলনটা অলরেডি শুরু হয়ে গেছে বিশ্বব্যাপী, এশিয়াতে এটার হাওয়া লেগেছে। বাংলাদেশে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে বেশ কিছু তরুণ এগুলোর সাথে কাজ করছে, সেগুলো এর মধ্যে আসেনি। কৃষি খাতে ভর্তুকি বাবদ এবার ৯৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এই ভর্তুকি সহ শুধু কৃষি খাতের জন্য ১৫,০০০ কোটি টাকার বেশি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এবার ধান রোপণ করা, ধান কাটা এবং মাড়াইয়ের জন্য যন্ত্র কেনার বিষয়ে ঋণ সহায়তা দেওয়ার বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদ ও গবেষক ড নাজনীন আহমেদ। তবে তিনি বলেছেন, এখন কৃষকদের জন্য বড় সমস্যা হচ্ছে তার পণ্যের সরবরাহ বা ব্যবস্থাপনার বিষয়টি। সেখানে এই ব্যবস্থাপনা উন্নত করার ব্যাপারে প্রস্তাবিত বাজেটে কোনো বক্তব্য নেই বলে তিনি উল্লেখ করেছেন। কৃষি খাতের যা দরকার সেটার একটা প্রচেষ্টা এই বাজেটে আমি দেখতে পাই। বিশেষ করে দীর্ঘদিন ধরে কৃষি খাতের উৎপাদনশীলতা বাড়ানোর জন্য এই খাতে কৃষি যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে শুল্ক হ্রাস করা হয়েছে। আমি বলবো যে কৃষি খাতের এই সরবরাহ চেইনের জায়গাটাতে একটু দিক নির্দেশনা এবং যারা এই সাপ্লাই চেইনের সাথে আছেন তাদেরকে কোনো প্রণোদনা থাকলে ভালো হতো। কৃষিমন্ত্রী ড আব্দুর রাজ্জাক বলেছেন, এবার দুর্যোগময় অস্বাভাবিক এক পরিস্থিতি এবং সীমাবদ্ধতার মধ্যেও কৃষি খাতে যথেষ্ট বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। তিনি বলেছেন, কৃষি খাতে নতুন নতুন কিছু প্রকল্প নেওয়া হয়েছে যেগুলো প্রস্তাবিত বাজেটে উল্লেখ করা হয়নি। ধান লাগানো, ধান কাটা এবং অন্যান্য ফসলের বনন, এগুলো নিয়ে মেশিনের দরকার। তার জন্য একটা আমরা প্রজেক্ট করেছি ৩,২০০ কোটি টাকা। আরেকটি প্রকল্প, এটা কোভিড কে কেন্দ্র করেই কৃষির উপরে বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যেটি বারবার বলছে যে আমরা ১ ইঞ্চি জমিও খালি রাখবো না, আমাদের বাড়ির আঙ্গিনায় প্রয়োজন হলে আমরা চাষাবাদ করবো, বাড়ির ছাদে করবো। তার জন্য আমরা একটা প্রকল্প নিয়েছি, এটিও দেখানো সম্ভব হয়নি বাজেটে। যারা উদ্যোগী তাদেরকে আমরা একটা টেকনোলজি আমরা করেছি মডেল হিসেবে। ১৪ এবং ২০ ফিট জায়গাতে সারা বছর ধরে ১৪টা সবজি করা যাবে, এটার জন্য একটা প্রকল্প করা হয়েছে। এটাও আমরা বীজ, সার এবং অন্যান্য প্রযুক্তি বিনামূল্যে আমরা এটা দিব। মন্ত্রী ড রাজ্জাক আরো জানিয়েছেন, এখন বরাদ্দ যাই প্রস্তাব করা হোক না কেন, করোনা ভাইরাস দুর্যোগের প্রেক্ষাপটে কৃষি খাতে নতুন নতুন প্রকল্প এলে তাতে বিশেষভাবে বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রাখা হয়েছে। কাদির কল্লুল। এবার বাদবাকি বিশ্বের কিছু খবর মানসী বড়ুয়ার কাছে। জাতিসংঘের সংস্থাগুলো হুঁশিয়ারি দিচ্ছে যে ইয়েমেনে যুদ্ধ, করোনা ভাইরাস এবং অর্থ সংকটের সম্মিলিত প্রভাবে বহু মানুষের জীবন এখন ঝুঁকিতে পড়েছে। জেনেভায় এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের একজন মুখপাত্র বলেছেন, নতুন তহবিল পাওয়া না গেলে সামনের সপ্তাহগুলোতে ইয়েমেনে তাদের কর্মসূচির ৩/৪ বন্ধ করে দিতে হবে। ব্রিটিশ অর্থনীতি এপ্রিল মাসে ২০.৪% সংকুচিত হয়েছে। এই রেকর্ড সংকোচনের ফলে ব্রিটিশ অর্থনীতির আকার ২০০২ সালের অবস্থায় ফিরে গেছে। সেবা খাত, উৎপাদন, নির্মাণ খাত থেকে শুরু করে সব খাতেই করোনা ভাইরাস লকডাউনের ব্যাপক প্রভাব পড়েছে। ইতালিতে যেভাবে করোনা ভাইরাস মহামারীর মোকাবেলা করা হয়েছিল তা নিয়ে এক তদন্তে একটি শহরের কৌশলীরা প্রধানমন্ত্রী জুসেপে কন্টেকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। যেসব শহরে সবচেয়ে বেশি করোনা ভাইরাস ছড়িয়েছিল, বার্গামো তার একটি। এই শহরের কৌশলীরা স্বাস্থ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করবে। ভারতে করোনা ভাইরাসে নতুন সংক্রমণের সংখ্যা রেকর্ড মাত্রায় বেড়েছে। সংক্রমণের সংখ্যায় ভারত ব্রিটেনকে ছাড়িয়ে বিশ্বে এখন ৪র্থ নম্বরে। শুক্রবার নতুন প্রায় ১১,০০০ সংক্রমণ নথিবদ্ধ করা হয়েছে এবং মোট সংক্রমণ প্রায় ৩ লাখে